নমস্কার, গল্পকথক রীতি শর্ট স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে আপনাদের কাছে। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি আজকের গল্প। আজকে পাঠ করে শোনাব সুবোধ ঘোষের লেখা গোত্রান্তর। মকতপুর কাঁচা সড়কের ওপর এই তো একটা জরাজীর্ণ বাড়ি। খোলার চালের পুরনো বাঁশের ঠাট থেকে ঘুণের ধুলো ঝরে পড়ে। 3 বছর পলেস্তারা পড়েনি। ঘরে এক পাল মানুষ, বাচ্চা কাচ্চা, ছেঁড়া কাঁথা আর নোংরা লেপতোষকের জঞ্জাল। এই তো সঞ্জয়ের সুইট হোম। একা বর্দার গুণাগুন্তি মাসোহারার জোরে ভাত কাপড়ের ক্ষুধা আর বাগিয়ে রাখা যায় না। সব থেকে ব্যয়বাহুল্য নির্মমভাবে ছেঁটে ফেলা হয়েছে। এখন কোপ পড়েছে পেটের ওপর। ঘি, চিনি, চা, সংসারের বুভুক্ষ জীবটার একটা অংশ বর্দা প্রতি মাসে ছুরির পোঁচ দিয়ে কাটছেন। এছাড়া উপায় নেই। কে জানত সঞ্জয় এত লেখাপড়া শিখেও রোজগারের বেলায় এমন ঠুঁটো হয়ে বসে থাকবে? এক আধ দিন নয়, আজ 4 বছর ধরে। বিকেলবেলার হালকা ঝড়ে বাড়ির সম্মুখে শিরীষ গাছে শুকনো শুঁটিগুলো ঝুমঝুম করে বাজে, মোটা ঘুঙুরের বোলের মতো। এই সময়টা বেশ লাগে। সারা দিনের সঞ্চিত আলস্য অবসাদে মিষ্টি হয়ে ওঠে। বারান্দায় বসে 1 গেলাস গুড়ের তৈরি চা হাতে নিয়ে সঞ্জয় চুমুকে চুমুকে তার নিত্যদিনের ভাবনাগুলির আস্বাদ ঝালিয়ে নিচ্ছিল। যে যার পথ দেখো, বর্দা সময়ে অসময়ে স্মরণ করিয়ে দিচ্ছেন। কিন্তু বছর 4 আগেকার কথা। পরীক্ষার দিন এই বর্দা নিজের হাতে টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে কলেজ হলের গেটে দাঁড়িয়ে থাকতেন। সেও একদিন গেছে। বর্দার মনে সুপ্ত সাধ আকাঙ্ক্ষাগুলি সেদিন ছিল দুঃখ অভাবের কালিতে মাখা বিনম্র কামনার মালার মতো। এই অভাবের গ্লানি একদিন ধুয়ে মুছে যাবে। সঞ্জয়ের একটা চাকরি হবে। রূপোর কাঠির স্পর্শে মকতপুরের দত্তবাড়ি স্বাচ্ছন্দ্যে ঝকঝক করে উঠবে। এই ছিল অবধারিত সত্য। MA ডিগ্রি, সচ্চরিত্রতা, স্বাস্থ্য আর খেলাধুলার 10টা সার্টিফিকেট, বিলিতি পত্রিকায় ছাপা তার নিজের লেখা 3টে অর্থনীতির প্রবন্ধ, গান আর অভিনয়ের মেডেল, ভূমিকম্পে সুকঠোর সেবাব্রতের প্রশংসাপত্র, সঞ্জয়ের বহু ও বিচিত্র প্রতিভা একটা মোটা বান্ডিলে বাঁধা হয়ে বাক্সে পড়ে আছে। 4 বছর দরখাস্তবাজি করে একটা চাকরিও জোটেনি। বর্দা হতাশ হয়ে পড়েছেন। মায়ের মুখেও গঞ্জনা বাক্য উথলে ওঠে। অপ্রতিভ হয়ে গেছে সঞ্জয়, কিন্তু এই ধিক্কৃত 4টি বছরের প্রতি মুহূর্তের ভাবনায় তার অনেক মোহ ভেঙে দিয়েছে। আগে এমনি অবস্থায় পড়লে লোকে বিবাগী হয়ে যেত, কিন্তু সঞ্জয় মনে করে সে অন্য ধাতুতে তৈরি। কারণ 20 শতাব্দীর বিপ্লবী ধন বিজ্ঞানের সমস্ত সূক্তগুলি সে মুখস্থ করে ফেলেছে। সঞ্জয় বুঝেছে এখানে প্রত্যেকটি স্নেহ পণ্য মাত্র, প্রত্যেকটি আশীর্বাদ একটি পাওনার নোটিশ। 4 বছর বয়স এই ভাইঝি পুতুল মাথা ধরলে চুলে হাত বুলিয়ে দেয় ঠিকই, কিন্তু সঞ্জয় জানে একরত্তি মেয়ের এই হৃদ্যতার মধ্যে কী সূক্ষ্ম কারবারি বুদ্ধি লুকিয়ে আছে। কাজ শেষ হলেই সোজা দাবি জানাবে, সিল্কের ফিতে চাই আমার। ওপর থেকে দেখতে কি সুন্দর। বাপ মা, ভাই বোন, আপনজন, আত্মীয়তার নীড়, কত গালভরা প্রবচন। একটু আঁচড় দিলেই চামড়া ভেদ করে দেখা দেয় নির্লজ্জ মহাজনের মাংস। সঞ্জয় এক সময় হেসে ফেলে। তবে এ তত্ত্ব নতুন কিছু নয়। ইতিহাসের শিরায় শিরায় এই রীতি গড়িয়ে আসছে বহু হাজার বছর ধরে। সেই গুহা মানবের গৃহধর্ম থেকে শুরু করে মকতপুরের দত্তবাড়ির সংসার কলা, প্রেম, প্রণয়, আত্মীয়তা, লঙ্কা গুঁড়ো, আদামরিচ, যে ক্রেতা সেই আপনজন। সুমিত্রাও অনেকদিন এদিকে আর আসে না। প্রেমের হাওয়া হয়তো ঘুরে গেছে। আশ্চর্য কিছু নয়।
সুমিত্রার বাবা অভয়বাবুরও মতিগতি কিছুদিন থেকে উল্টো রকমের দেখাচ্ছে। বাড়ি মর্টগেজ দিয়েছেন। কেন, সুমিত্রারও কি পাত্র জুটে গেল? গেল বিজয়া দশমীর দিনও সে প্রণাম করতে এসেছিল। চাঁপা রঙের শাড়িতে অমন কালো মেয়েটাকেও কত সুন্দর দেখাচ্ছিল। চন্দনের টিপ পড়া সুমিত্রার কপালটা অলস হয়ে পড়ে রয়েছে 2 মিনিট ধরে সঞ্জয়ের পায়ের ওপর। বয়স্থা কুমারী মেয়ের যৌবন অভিমানে যেন মাথা খুঁড়ছে। সুমিত্রা ভালোবেসে ফেলেছে। পুরনো দিনের এইসব কাহিনী ভাবতে ভালোই লাগছিল, কিন্তু বৌদি এসে সামনে দাঁড়ালেন। অভয়বাবুদের খবর শুনেছ ঠাকুরপো? না। সাব রেজিস্ট্রার নবীনবাবুর সঙ্গে সুমিত্রার বিয়ে, এই তো? বৌদি হেসে চলে গেলেন। হাসিটা তিরস্কারের মতোই। যাক, সবচেয়ে বড় ভুলটাও ভেঙে গেল, এই একটা লাভ। ওই চোখের জল, প্রণাম, লজ্জানত মুখ, কি ক্ষুরোধারো পবিত্র কোকেট্রি। সে চিনেও চেনেনি, এটা তারই অপরাধ। সময় থাকতে সরে পড়া চাই, নইলে এই নিলামি মহলে তার সমস্ত বিপ্লবী মনুষ্যত্ব অতি সস্তায় বিকিয়ে যাবে। এই ভণ্ডহাস ভদ্র সংসারের ছলনাকে পেছনে রেখে চলে যেতে হবে। পশুর মতো নিছক একটা গোত্রমোহের তাড়নায় সমস্ত জীবনের ইষ্ট এখানে সে বাঁধা রাখতে পারবে না। সঞ্জয় বুঝেছে তার সবচেয়ে বড় প্রয়োজন গোত্রান্তর। এই গৃহকূটের রহস্য সে ধরে ফেলেছে। সঞ্জয় চলে যাচ্ছে দূর দেশে। রতনলাল সুগার মিলে 30 টাকা মাইনের চাকরি। মাইনে কম বেশির প্রশ্ন কিছু নেই। এই 30 টাকার চাকরির মধ্যে সে দেখেছে অজস্র মুক্তির প্রসাদ। বিদায়ের দিন মুকটপুরের এই জরাজীর্ণ বাড়িটা যেন আর একবার সমস্ত জাদুবল নিয়ে সঞ্জয়কে দমিয়ে দেবার মতলব করল। ভাই বোনেরা বাক্স বিছানা বেঁধে দিল। পুতুল সকাল থেকে আঁচিলের মতন গায়ে লেগে আছে, যেতে নাহি দিবগোছের ইচ্ছাটা। বাবার কথাগুলোর কটু ঝাঁঝ উবে গেছে। সুস্থভাবে তামাক টানতে পারছেন না। মা রান্নাঘর থেকে এখনো বাইরে আসেননি। উনুনের সামনে বসে যেন তার বিগত অদাক্ষিণ্যের প্রায়শ্চিত্ত করছেন। মাছের তরকারি রাঁধলেন 3 রকমের। বর্দা বিচলিত হয়েছেন সবচেয়ে বেশি। বললেন, ভালো মনে যাও, আর মনে রেখো উদ্যোগী পুরুষ সিংহ লক্ষ্মীলাভ করেই। তুমি একদিন ওই মিলের মালিক হয়ে বসতে পারো। সব সময় প্রসপেক্টের দিকে লক্ষ্য রাখবে। মোটর বাসে উঠে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সঞ্জয়। একদিকে নির্জলা ফল্গু, আর একদিকে জঙ্গল, মাঝে 84 পরগনা। জঙ্গলের ভিতর গ্র্যান্ড কর্ড লাইন নারীর মতো ধুকপুক করে। একটা রামখড়ির টিলার রেঞ্জ চলে গেছে কোডারমা পর্যন্ত। মিল এলাকার নাম রতনগঞ্জ। একটা বাজার, আর দূরে ও কাছে কুলি ও কর্মচারীদের বাসা। 84 পরগনার দিগন্ত জুড়ে ছড়িয়ে আছে আলবাঁধা ঠাসা শাকসবজি ও আখের ক্ষেত। ঠুঁটো ঠুঁটো কাকতারুয়া মূর্তি, শুয়োর খেদাবার চালা, আঁকাবাঁকা নালা, আর মাঝে মাঝে জল সেচবার বড় বড় কাঠের লাঠা দূরজাহাজের মাস্তুলের মতন ভেসে আসে সবুজ সাগরে। আখের ফসল পেকে ওঠে। 1.5 মানুষের সমান লম্বা লম্বা রিজু দাঁড়া এক এক হাতের পার। সবুজ রেশমি ফালির মতো মাথা ভরা পাতার নিশান। তুড়ি ছত্রী আর আহিরদের বস্তি, যাদের হাড়ের সারে রত্নসম্ভাবা হয়েছে 84 পরগনার মাটি। মিলের মালিক রায়বাহাদুর রতনলাল অতি সজ্জন লোক। একটা নগণ্য প্যানম্যানকে আপনি বলে সম্বোধন করেন। প্রাতঃস্নানের আগে বাগানের যত পিঁপড়ের গর্তে মুঠো মুঠো চিনি ছড়িয়ে আসেন। ক্যাশমুন্সি সঞ্জয় রায়বাহাদুর সঞ্জয়কে আশ্বাস দিলেন, এই মিল তোমার। এর উন্নতি হলে তোমারও উন্নতি হবে। কাজ দেখাও, এখানে প্রসপেক্ট আছে। কিন্তু মাসের পর মাস চালান, রসিদ, রেজিস্টার আর লেজার ঘষে টাকা, নোট আর রেজোকি ঘেঁটে আঙুলের ডগা বিষিয়ে যায়। ক্রাশিং মেশিনের শব্দ, ছোবরার পাহাড় আর রাবগুড়ের গন্ধে প্রসপেক্টের টিকে খুঁজে পাওয়া যায় না। সঞ্জয়ের মনেও ওরকম কোনো ভুয়ো আসার প্রগল্ভতা নেই। এইসব পয়মুখ ধনকুম্ভদের রীতিনীতি তার ভালো রকমই জানা আছে। প্রসপেক্ট নয়,
আরও বড় ও কঠোর এক সাধনার ভার নিয়ে সঞ্জয় এখানে এসেছে। নিঃশেষে লোভ করতে হবে তার পুরাতন সত্তাকে, ফেরারি আসামির মতো। অদ্ভুত চরিত্রের একটা লোক সঞ্জয়কে ভাবিয়ে তুলেছে খুব। ওর নাম নেমিয়ায়। লোকটা কর্তৃপক্ষের চোখের বিষ। আজ 5 বছর ধরে এখানে লোডিং মুহুরির চাকরি করছে। 30 টাকায় আরম্ভ করে এখন এসে ঠেকেছে 15 টাকায়। লোকটার ছায়ার মধ্যে দুর্ভাগ্যের ছোঁয়াচ। একে কুৎসিত, তার ওপর প্লুরিসি। সপ্তাহে 3 দিন টেবিলে পাঁজর চেপে অসাড় হয়ে পড়ে থাকে। দেখে মনে হয় লোকটা মেরুদণ্ডহীন, নইলে কেন্নুর মতন অমন গুটিয়ে পাকিয়ে পড়ে থাকা যায় না। তাছাড়া আছে রুক্মিণী, নেমিয়ারের বোন। রতনলালের মিলের প্রবীণ অর্বাচীন সবাই সঞ্জয়কে সাবধান করে দিয়েছে, ওই ভাই বোনের খপ্পর থেকে সামলে থেকো বাঙালি বাবু। নেমিয়ার গায়ে পড়ে ঘনিষ্ঠ হবার চেষ্টা করছে। হঠাৎ এসে একদিন বলে গেল, 1 নম্বরের কুয়োর জল ছাড়া অন্য জল খেয়েও না বাবুজি, ম্যালেরিয়া হবে। আর একদিন কয়েক শিশি আইডিন, ক্যাস্টর অয়েল আর কুইনিনের বড়ি দিয়ে গেল। তোমার জন্য নিয়ে এলাম কোডারমা হাসপাতাল থেকে, বলে গেল। সঞ্জয় শুধু অপেক্ষায় আছে, দেখা যাক এই নিষ্কাম প্রীতির পরিণাম কোথায় গিয়ে ঠেকে। 3 সপ্তাহের মধ্যে নেমিয়ারের ছদ্মবেশ ধরা পড়ে গেল। অফিসে খাতা লিখছিল সঞ্জয়। মুখ তুলে তাকাতেই দেখল নেমিয়ার দাঁড়িয়ে। ছোট ছোট চোখ দুটো মিটমিট করে জ্বলছে। নেমিয়ার বলল, এইবার একটা বন্দুকের লাইসেন্স নিয়ে ফেলো বাবুজি, দুজনে একসঙ্গে শিকার করা যাবে। রোজ খরগোশের রোস্ট দোয়াস্তা মহুয়ার সঙ্গে জমবে ভালো। সঞ্জয়কে নিরুৎসাহ দেখে একবার কি ভেবে নিয়ে হঠাৎ ব্যস্ত হয়ে বলল, 5 টাকা লোন দাও তো বাবুজি, আসছে মাসে তাহলে তুমি পাবে 6 টাকা 8 আনা। সঞ্জয় স্পষ্ট বলে দিল, হবে না, মাপ করো। নেমিয়ার চলে গেল। সঞ্জয় মনে মনে হাসল। মানুষের হৃদয়বৃত্তির চরম পরিচয় সে জেনেছে। অত সহজে ভবি আর ভোলে না। নেমিয়ার কোন ছাড়। কিন্তু নেমিয়ারকে চিনতে বোধ হয় এখনো অনেক বাকি ছিল। রাত্রিবেলা জোর বৃষ্টির মধ্যে দরজার বাইরে কড়া নাড়ছে কেউ। সঞ্জয় দরজা খুলতেই ঘরে ঢুকল রুক্মিণী, হাতে খাবারের থালা। আজ নেমিয়ারের জন্মদিন। নেমিয়ার বলেছে আপনি তার একমাত্র বন্ধু, তাই এই সামান্য কিছু খাবার নিয়ে এলাম আপনার জন্য। কথা শেষ করে রুক্মিণী থালাটা নামিয়ে রেখে তক্তপোষের একপাশে বসে পড়ে হেসে ফেলল। সঞ্জয় এই প্রথম ভালো করে দেখল রুক্মিণীকে। মেয়েটা কালো আর রোগা, বেশ বুদ্ধিভরা শেয়ানা দৃষ্টি। চোখের কোল দুটোতে রাত জাগা ক্লান্তির কালিমা। তবু দেখে বোঝা যায় শুধু ভালো করে খেতে পেলে এই চেহারায় কি চমক খুলবে। বেশ দামি একটা শাড়ি পরে এসেছে সে, বিলিতি সুগন্ধ মাখা। সবচেয়ে সুন্দর ওর দাঁতগুলো। কথা বলার সময় দেখায় দুপাটি শাড়ি বাঁধা ছোট ছোট শুক্লমণির মতো। হেসে ফেলে যখন মুক্তদল কুড়ির স্তবকের মতন হঠাৎ ফেঁপে ওঠে। সঞ্জয়ের তন্ময়তা দেখে রুক্মিণী অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আপনি খেয়ে নিন, আমি ততক্ষণ বসছি। খাওয়া শেষ হতেই রুক্মিণী উঠে তড়িৎ হস্তে এঁটো বাসনগুলো তুলে নিয়ে দাঁড়ালো। এবার চলি বাবুজি, অনেক রাত হয়েছে। সঞ্জয় একটু অপ্রস্তুত হয়ে বলল, একা যাবে কি করে? তা যেতে পারবো। এক ঝলক হাসি হেসে রুক্মিণী বাইরে পা বাড়াতেই সঞ্জয় এঁটো হাতে খপ করে রুক্মিণীর কবজি চেপে ধরল। রুক্মিণী বলল, আহ, বাসনগুলো পড়ে যাবে যে, আগে নামিয়ে রাখতে দাও। কদিন পরে নেমিয়ার অফিসে সঞ্জয়ের টেবিলের সামনে এসে দাঁড়ালো। মেরুদণ্ডহীন প্রাণীর চোখ দুটো আবার মিটমিট করে জ্বলছে। গলার স্বর নামিয়ে বলল, তুমি রুক্মিণীকে ভালোবাসো? প্রশ্নের আঘাতে সঞ্জয় চমকে উঠতেই নেমিয়ার বলল, সে তো সুখের কথা, লজ্জা পাবার কি আছে। আচ্ছা, আমি চলি এবার। দাও। সঞ্জয় বলল, কি? সেই যে 5 টাকা চেয়েছিলাম। থ্যাংক ইউ। নোটটা পকেটে গুঁজে নেমিয়ার আবার বলল,
যখন যা দরকার হবে আমায় বলো। সত্যিকারের গোত্রান্তর হয়ে গেল সঞ্জয়ের। পাখি শুধু তার ডাকার আবেগে যেমন করে সঙ্গিনী লাভ করে, রুক্মিণী তেমনিভাবেই এসেছে তার কাছে। তার লাঞ্ছিত পৌরুষকে এই পথের মেয়েটাই সসম্মানে লুফে নিয়েছে। জোলো দাম্পত্যের চেয়ে এ ঢের ভালো। তার বিদ্রোহের প্রথম পরিচ্ছেদ পূর্ণ হয়েছে। বাড়ির চিঠি আসে, খাঁটি বাঙালি বাড়ির চিঠি। কেমন আছো? উন্নতির কত দূর হলো? সংসারে বড় টানাটানি কিছু পাঠাতে পারলে ভালো হয়। চিঠি আসে কিন্তু উত্তর যায় না। মধ্যে অনেক দূর ব্যবধান, বালুচর আর চোরাবালি। চিঠিগুলো খবরের কাগজের টুকরোর মতো মনে হয়। ও দুঃখ তো আর একা মকতপুরের দত্তবাড়ির নয়। এই নেমিয়ারের বউ 3টি ছেলে কোলে করে কুঁয়োয় ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে। সেই খবরের কাটিং আছে নেমিয়ারের বুক পকেটে। পৃথিবীর দুঃখ মিটলে দত্তবাড়িরও দুঃখ মিটবে। রাত্রে হাঁড়িয়া খেয়ে একদিন কড়া নেশায় মাথা জ্বালা করে। সঞ্জয়ের চোখ দিয়ে জল গড়াতে থাকে। রুক্মিণী পরে জিজ্ঞাসা করে, তুমি কাঁদো কেন? চিঠিগুলো কুচি কুচি করে ছিঁড়ে পুড়িয়ে দেয় সঞ্জয়, খ্যাপা বামুন যেভাবে তার উপবিত ভস্য করে। 84 পরগনা থেকে সহস্র যোজন দূরে লবণ পারাবারের অপর প্রান্তে ওলন্দাজের দেশে মুদ্রালক্ষ্মী যেন বিধবা হয়েছে। স্বর্ণমান বাতিল হয়ে বাট্টা আর বিনিময়ের হার পাল্টে গেছে রাতারাতি। গিল্টারের দাম এক দফায় নেমে গেছে সস্তা হয়ে। সেই ক্ষুব্ধ বাণিজ্যবায়ু হু হু করে আকাশে পাড়ি দিয়ে এসে ঠেকেছে কলকাতার বন্দরে। টন টন জাভা চিনি নামছে অতি মন্দা দরে। ইন্ডিয়ান চেম্বারে বিষাদ। মতিপুর, চম্পারণ আর কানপুর স্পেশাল বস্তাবন্দি হয়ে কাঁদছে আড়তে আড়তে। ওলন্দাজের বাজারের অভিশাপ এসে লাগলো রতনলাল মিলে আর 84 পরগনার আখের খেতে। মিলের ঘরে ঘরে মুনিবজি নোটিশ পড়ে গেলেন, মাইনে ও মজুরি শতকরা 40 কাট। কিষানেরা ফটকে ভিড় করছে। চোখমুখ দিয়ে মুনিবজি আখের দর ঘোষণা করে দিলেন 11 পয়সা মন। যে যে বেচতে রাজি আছো কাল থেকে ফসল পৌঁছাও। সন্ধে পর্যন্ত মিল ফটকে কর্মচারী ও কিষানদের জনতা নিঝুম হয়ে বসে রইল। রায়বাহাদুরের ছেলে সূর্যবাবু চলে গেলেন সদরে, ট্রাঙ্ক টেলিফোনে কলকাতার বাজারের অবস্থা জানতে। ভিড় সরাতে রায়বাহাদুর স্বয়ং হাত জোর করে এসে দাঁড়ালেন। বাবা লোক, বৃথা ঝামেলা কেন? এইসব নসিবের মার। ভগবানের কাছে জানাও যেন সুদিন ফিরে আসে। কিষানদের মধ্যে মনিরাম একটু জবরদস্ত। সাফ জবাব দেবার মতো জিভ ওরই আছে। মনিরাম বলল, সরকারি রেট তো 4.25 আনা বাঁধা আছে হুজুর। রায়বাহাদুর স্মিত হাস্যে বললেন, ওইসব সুখস্বপ্ন ছাড়ো ভাইয়া, সে রামরাজ আর নেই। জাভা মাল এসে ডাকাতি করছে, তামাম আগুন লেগে গেছে। মিল বন্ধ না করে দিতে হয় আবার দেখো। মনিরামও ছাড়বার পাত্র নয়। কাল সকালে ঘরের ছেলে মেয়েদের পাঠিয়ে দেব সব। মেহেরবানি করে গুলি চালিয়ে ওদের শেষ করে দেবেন, সেই বরং ভালো হুজুর। সৎস্নেহে ভর্ৎসনা করে রায়বাহাদুর বললেন, বেকুব ঘোড়া কাহাকা, যা যা ঘরে গিয়ে মাথা ঠান্ডা কর। এই শঙ্কর পালোয়ান, ফটক বন্ধ করো। পরাজিত পল্টনের মতন জনতা ফটক থেকে সরে এলো। কর্মচারী আর মজুরিরা যে যার ঘরের পথ ধরল। শুধু সঞ্জয় চলল অন্যদিকে। সঙ্গে নেমিয়ার, মনিরাম, সুখলাল, ছেদি, আরও একজন কৃষাণ। বুড়ো বটের তলায় পুরনো শিবালয়ের সিঁড়িতে ওরা নিঃশব্দেই এসে বসল। সঞ্জয় বলল, এর প্রতিশোধ নিতে হবে। মনিরামের অন্তরাত্মা যেন এই বরাভয় বাণীর জন্যই ওত পেতে বসেছিল। লাফিয়ে উঠে বলল, দোহাই বাঙালিবাবু, একটা উপায় বলে দাও। কয়েকটা গবের গোছের কিষান কি জানি কিসের প্রেরণায় ডাক ছাড়ল, হর হর মহাদেব। নেমিয়ার দাঁত মুখ খিঁচিয়ে খিস্তি করে ধমক দিল, এই খবরদার, কোনো আওয়াজ নয়। এই অবস্থার কিছুক্ষণ কেটে যাবার পর সঞ্জয় প্রস্তাব করল, কেউ ফসল বেচবে না। সবাই বলল, ঠিক কথা। তোমরা দর নামিও না, ওরা শেষে কিনতে বাধ্য হবে।
নতুন মেশিন এসেছে, কাজ ওদের চালু করতেই হবে। শুক্লাল বলল, যদি না কেনে? মীমাংসা হয়েই যাচ্ছিল, শুক্লালের প্রশ্নে আবার বিতণ্ডা শুরু হলো। সঞ্জয় উঠে দাঁড়িয়ে বলল, কিনতে বাধ্য হবে, লড়াই শুরু করে দাও, বটপাতা ছুঁয়ে সকলে কসম খাও। সঞ্জয়ের কথার মধ্যে অদ্ভুত এক আশ্বাসের উদ্দীপনা ছিল। যেটুকু সংশয়ের মেঘ ছিল, সকলের প্রতিজ্ঞা আর উৎসাহের ঝড়ে তাও কেটে গেল। পূর্ণ বাতাসে শিবালয়ের ওই নিরেট বোধির বিগ্রহটা সত্যিই যেন জেগে উঠল এতদিনে। বৈঠক শেষ হলো। রুক্মিণীর ঘরের কাছাকাছি এসে সঞ্জয় বলল, নেমিয়ার, তুমি এইবার যাও, আজ থেকেই লেগে যাও, খুব ভালো করে অর্গানাইজ করো। বহুত আচ্ছা বাবুজি। নেমিয়ার চলে গেলে সঞ্জয় অন্ধকারে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। এমএ পাস সঞ্জয় ক্যাশ মুন্সি হয়ে গেছে। তার অপমানিত প্রতিভা যেন ব্যর্থ রোষে ফোনা নামিয়ে দিন গুনছিল। এইবার ফিরে ছোবল দিতে হবে, যতখানি বিষ ঢালতে পারা যায়। অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে তার সমস্ত ভাবনাকে সংগ্রামের সাজে সাজিয়ে তৈরি হলো সঞ্জয়। রতনলাল মিলের চিমনিটা অস্পষ্ট দেখা যায়। ডাইনোসরের মতো ঘাড় উঁচিয়ে তাকিয়ে আছে 84 পরগনার বিস্তীর্ণ আখের ক্ষেতের দিকে। ওই দানবীর চর্বির স্তূপের ভিতর কোথায় হৃৎপিণ্ড লুকিয়ে আছে তা সঞ্জয়ের অজানা নয়। ঠিক সেখানেই লক্ষ্য করে আঘাত দিতে হবে। মন ভরা উল্লাস নিয়ে সঞ্জয় রুক্মিণীর ঘরে ঢুকল। আদরের বাড়াবাড়ি দেখে রুক্মিণী প্রশ্ন করে বসল, বড় সস্তা সওদা পেয়েছ না? তবুও একদিন তো ছেড়েই দেবে। সঞ্জয় বলল, সস্তা? আমার আর কি দেবার বাকি আছে, আর ছেড়ে দেবই বা কেন? রুক্মিণী যেন একটু অনুতপ্ত হয়ে হাত দিয়ে সঞ্জয়ের মুখ চেপে ধরে বলল, আচ্ছা আচ্ছা, মাপ করো, আর বলবো না। তবে তুমি নিজেই সেদিন নেশার ঘরে বলেছিলে আমি নাকি শরবতের গিলাস, শরবত নই। সঞ্জয়ের প্রত্যুত্তরের অপেক্ষা না করেই রুক্মিণী আবার বলল, আমার কিছু থোক টাকা চাই, একবার ভালো করে তাকিয়ে দেখো তো আমার দিকে। রুক্মিণী গায়ের আঁচলটা নামিয়ে সোজা হয়ে দাঁড়ালো। বুঝেছ, আমার চলবে কি করে? হ্যাঁ, বুঝেছি। সঞ্জয় গম্ভীর হয়ে গেল। রতনলাল মিলের সমস্ত মেশিন বন্ধ। অতি কষ্টে 2-4 গাড়ি মাল জোগাড় হয়েছে। কলকাতার মার্কেটের অর্ডার মেটাবার শেষ দিন এগিয়ে আসছে। রায়বাহাদুর পাগল হয়ে সদরে এসডিওর বাংলোতে দৌড়াদৌড়ি করছেন। 84 পরগনার ফসল শুকোচ্ছে মাঠে মাঠে। এজেন্টরা গাড়ি আর টাকার তোড়া নিয়ে বস্তি বস্তি ঘুরে বেড়াচ্ছে। মাল ছাড়বে তো ছাড়ো, পাতা লাল হয়েছে কি, এক আনাও দর দেব না। কিষানরা হেসে চুপ করে থাকে। নেমিয়ার একেবারে উধাও হয়েছে। বাড়িতেও থাকে না, অফিসেও আসে না। দাঁড় কাকের মতো সে দিনরাত 84 পরগনার মাঠে মাঠে বস্তিতে উড়ে বেড়ায়। খবরদার, এজেন্টদের কথায় কেউ ঘাবড়িও না। রতনলাল মিল ঠান্ডা হয়ে আসছে। 84 পরগনার ওপর শকুন উঠছে এই কদিন থেকে। গো মড়ক লেগেছে। মুনিরামের একটা ছেলেও মারা গেছে বসন্তে। শাহুরা খেরো বাঁধা খাতা আর তমসুকের নথি নিয়ে দরজায় দরজায় হানা দিচ্ছে তাগাদায়। একজন রিক্রুটার 30 জন তুড়িকে গেঁথে নিয়ে সরে পড়েছে মালয় রবার বাগানের জন্য। কদম সাগরের রাস্তায় গরুর গাড়ি লুট হয়েছে। মিলিটারি পুলিশ রুট মার্চ করে গেছে। পঙ্গপালের মতো কোডারমায় গয়লারা এসেছে দলে দলে। মোষ কিনছে 5 টাকায়, দুধেল গরু 8 টাকায়, বাছুর 12 আনা। শাহুরা চড়া সুদে রূপোর গহনা বন্ধক নিচ্ছে। পেতল কাঁসার বাসন বিলিয়ে যাচ্ছে মাটির দরে। 84 পরগনার ঘরে ঘরে সিদ্ধ হচ্ছে কোনা গাছের পাতা। ঘরে ঘরে দানা, আনাজ নিঃশেষ। 1 মাস হতে চলল, রায়বাহাদুর এজেন্টদের গালাগালি দিয়েছেন। যেমন করে পারো মাল নিয়ে এসো, মার্কেটে আর ইজ্জত থাকে না, মেশিনে তো মরচে পড়ে গেল। এসডিও এসে মিল দেখে গেছেন। পেয়াদা দিয়ে 84 পরগনায় ঢোল পিটিয়ে দিয়েছেন, সব কই হুঁশিয়ার হো যাও, ফসল ছাড়ো। একদিন মাত্র সময় দেওয়া হলো, নইলে কাল থেকে লয়াবাদ পরগনা থেকে ফসল আনা হবে।
মনিরাম আর সুখলাল এলো সন্ধেবেলা। ঘিয়া কুকুরের মতো চেহারা হয়েছে, তবু এখনো ভরসা জল করছে ওদের চোখে। হাত পেতে হুকুম চাইছে। বাবুজি, এইবার কি করতে হবে হুকুম দাও। সঞ্জয় বলল, আর কটা দিন সবুর করো। মনিরাম আর সুখলাল চুপ করে অনেকক্ষণ বসে থেকে চলে গেল। তাদের কিছু একটা বলবার হয়তো ছিল, বলা আর হলো না। ঘটনাগুলো কেমন ঘোরালো হয়ে আসছে। রায়বাহাদুর এখনও তাকে ডাকল না। এই সংকটে একটা পরামর্শের জন্য আভাসে সঞ্জয় একদিন জানিয়েও ছিল, যদি বলেন তো আমি কিষানদের সঙ্গে কথা বলি, শান্ত করি ওদের। এদিকে রুক্মিণী আবার এক কাঁটা গিলে বসে আছে। দুদিকেই একটা ব্যবস্থা এবার করা উচিত, কিন্তু নেমিয়ার ছাড়া কি করে কাজ হয়? কাজের বেলা লোকটি সত্যি বড় সহায়। নেমিয়ার সামনে এসে দাঁড়ালো। কেরোসিনের বাতির ময়লা আলো, নোংরা খাঁকি প্যান্ট, ছেঁড়া কামিজ, মাথাটা পাখির বাসার মতো রুক্ষ চুলে ভরা। কেন্ন নেমিয়ার দাঁড়িয়েছে লোহার মূর্তির মতন ঋজু ও কঠিন। গোত্রহীন মানুষের স্বরূপ দেখে আজ সঞ্জয় আতকে উঠেছে। মাথা নিচু করে বসে আছে। নেমিয়ার চাইতে এসেছে মিলের ক্যাশঘরের চাবি। গিরগিটির মতো চেটে নিয়ে আসবো যা কিছু ক্যাশ আছে। ঘরে আগুন লাগিয়ে দেব, ফাইল রেজিস্টার ছাই হয়ে যাবে। তোমাকে দায়ী করবে কি দিয়ে? কে বলবে কত ব্যালেন্স ছিল? দাও, চাবি দাও। সঞ্জয় ঘাটটা একবার তুলে তাকালো বাইরের অন্ধকারের দিকে। আলোটা একটু উজ্জ্বল থাকলে দেখা যেত দমকা শিহরে তার হাঁটু দুটো থরথর করে উঠল। নেমিয়ার যেন ভয়ঙ্কর অর্থহীন এক ব্যালাড গাইছে। 84 পরগনার রসদ চাই, তারপর দেখব লয়াবাদের সড়ক দিয়ে কোন মারাতকা বাচ্চা বাইরের মাল আনতে পারে। কেউ বেচবে না ফসল, খেতে খেতে শুকিয়ে যাবে, পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। কিষানেরা সব কসম খেয়েছে, আজ রাত্রে লাঠি মাজা হচ্ছে ঘরে ঘরে। সব তো গেছে, কিন্তু রতনলাল মিলকে দেখে নেবে তারা। মাথা দেবে, মাথা নেবে। বসন্তে ক্ষতাক্ত মুখ, গোল গোল চোখ, বেঁটে রোগা ঘুটঘুটে রঙের চেহারা নেমিয়ার, যাকে চড়ুই পাখিও ভয় পায় না। সেই এসে দাঁড়িয়েছে সঞ্জয়ের সম্মুখে অতি আসন্ন এবং ধ্বংসের ফরমান হাতে নিয়ে। সঞ্জয় নেতিয়ে পড়েছে। নেমিয়ার পিঠে হাত বুলিয়ে বলল, অত ভাবনা কিসের কমরেড দাদা? তোমার কিষান ফৌজকে খেতে হবে তো, দাও, আর দেরি করো না। সঞ্জয়ের হাত থেকে ক্যাশঘরের চাবির তোড়া ছোঁ মেরে নিয়ে নেমিয়ার অন্ধকারে পিছলে সরে পড়ল। উদ্ভ্রান্তের মতন অনেকক্ষণ পায়চারি করে সঞ্জয় এসে দাঁড়ালো ঘরের বাইরে, একটু ঠান্ডা হাওয়া পেতে। একটা সামান্য দলাল দলির এই রুদ্র পরিণাম সে কল্পনা করতে পারেনি। সার্কাস দেখাবার জন্য যে সিংহকে খাঁচার বাইরে আনা হয়েছে, একটু সামান্য খোঁচা দিতেই সে এমন বুনো হাঁক ছেড়ে অবাধ্য হয়ে উঠবে, কে এতটা ভেবেছিল? নেমিয়ার? অন্ধকারে সঞ্জয়ের ভাঙা গলা কেঁপে উঠল। সঞ্জয় দৌড় দিল। রুক্মিণীর ঘরের জানলার ফাঁক দিয়ে মৃদু আলোর সঙ্গে তারযন্ত্রের বিলাপের মতন একটা স্বর ঠিকরে এসে পড়ছে। সঞ্জয় জানলার ফাঁকে চোখ লাগিয়ে তাকিয়ে রইল। মেঝের ওপর লুটোচ্ছে রুক্মিণী। শাড়ির ভার খসে গিয়ে কোমরে শুধু গেরোটা লেগে আছে। খোঁপাটা মাটিতে খসা খেয়ে নোংরা হয়ে গেছে। কাঁচের চুড়িগুলো ভেঙে ছড়িয়ে রয়েছে এদিক ওদিক। আহত সর্পিনীর মতো রুক্মিণী যেন কোমর ভেঙে অবশভাবে পড়ে আছে। মাথাটা শুধু এপাশে ওপাশে আছাড় খেয়ে পড়েছে। রুক্মিণীর প্রাণবায়ু যেন কড়াল ঝঞ্ঝার মতন সমস্ত শরীরে একবার গুমড়ে উঠল। এমন অবস্থায় অনেকেই তো মারা যায়, রুক্মিণীর কপালেও কি তাই আছে? অনাবৃত মসৃণ হাঁটুর ওপর অতি পরিচিত সেই নীল শিরার আঁকা বাঁকা রেখাগুলো জোঁকের মতন ফুলে উঠেছে। ঠোঁটের ওপর দাঁতের পাঁটি চেপে বসে গেছে। চোখের কোণ থেকে তোড়ে তোড়ে জল গড়িয়ে পড়ছে কান ভাসিয়ে। চাপা আর্তস্বর পর্দায় পর্দায় তীক্ষ্ণ হয়ে উঠেছে। ফুসফুসটা ফেটে যায় বুঝি। এই কি মৃত্যু, কি নিষ্ঠুর বিভ্রম!
সমস্ত যন্ত্রণা ধন্য করে কপট মৃত্যুর আড়ালে এক নবজীবনের রক্তবীজ পৃথিবীর মাটিতে হাত বাড়িয়েছে। সঞ্জয় এক লাফে পিছিয়ে এসে গাছের নিচে দাঁড়ালো। নেমিয়ার কোথায়? সঞ্জয় এগিয়ে নেমিয়ারের ঘরের দরজার ফাঁকে উঁকি দিল। কালো প্যান্ট পরে কোমরে একটা চওড়া বেল্ট কষে নেমিয়ার বসে বসে চিবোচ্ছে বাসি রুটি। হাড়ি থেকে ঢেলে পচাই খাচ্ছে এক এক চুমুক। একটা ধারালো ভোজালি সামনে রাখা, মুখে অদ্ভুত এক প্রসন্নতা, শুকনো ঠোঁট দুটো নেকড়ের মতন হাসছে। এ ঘরে ভাই, ও ঘরে বোন, পৃথিবীর দুজন কুপিত ডাইন ও ডাইনি যেন তুক করে সর্বনাশের আহ্বান করছে। নদীতে বান ডাকে, ভয়াল জোরে তোর আসে গর্জন করে। জেলে তার যথাসর্বস্ব ঘাড়ে তুলে দৌড় দেয়। সঞ্জয়ও দৌড় দিল। সড়ক না ধরে মাঠের ঢালু খাড়াই, খাদ, গর্ত ডিঙিয়ে সঞ্জয় দৌড়ে চলেছে। মিল ফটকের আলোটা ঘোলাটে আলোয়ার মতো কুয়াশায় দপদপ করছে। আর বেশি দূর নয়, মকতপুর কতই বা দূর। আজ শেষ রাত্রে ট্রেন ধরলে কাল বিকেলেই পৌঁছে যাবে। শিরিষ গাছে হয়তো শুঁটি পেকেছে। সোনালি বৈকালে হালকা বাতাসে মোটা ঘুঙুরের বোলের মতো বাজে। বর্দা বারান্দায় বসে গুড়ের তৈরি চা খান। মা উঠানে বসে লক্ষ্মীর পিঁড়ি ধুতে থাকেন। পুতুল আকাশে আঙুল তুলে শঙ্খচিলের ঝাঁক গোনে, 1, 2, 3। আর সুমিত্রা? হয়তো আজও তার বিয়ে হয়নি। তার সবরই দৃষ্টি ঘুরে বেড়ায় মকতপুরের বাড়ির জানালায়, পথে, ধাবমান মোটর বাসের দিকে। রায়বাহাদুর, রতনলাল, সূর্যবাবু, মনিবজি। সামনে টুলের ওপর বসে আছে সঞ্জয় বিশীর্ণ রোগীর মতন। ভাঙা কাঁসরের মতন গলার আওয়াজ। 1 গিলাস গরম দুধ খেতে দেওয়া হয়েছে সঞ্জয়কে। রায়বাহাদুর ডাকলেন, শঙ্কর পালোয়ান, ক্যাশ ঘরে পাহারা বসাও। নেমিয়ার বাবুজিকে ছুরি দেখিয়ে চাবি নিয়ে গেছে। আজ রাতেই চুরি করতে আসবে। চোট্টাশালাকে ধরে কাঁচা খেয়ে ফেলতে হবে। মুনিবজিকে হুকুম দিলেন, বাবুজি স্টেশনে যাবেন, এক্ষুনি একটা ভালো ঘোড়ায় গদি চড়িয়ে দাও। আর আমার সিন্দুক খোলো, বকশিস দিতে হবে। বড় ইমানদার ছেলে। আদাব জানিয়ে সঞ্জয় উঠল। রায়বাহাদুর বললেন, কটা দিন বাড়ি গিয়ে বিশ্রাম করো, তারপর এসো আমার গোরখপুর মিলে। 100 রুপয়া তনখা। রামখড়ির সারি সারি টিলার গায়ে গায়ে সরু জঙ্গলি পথে ঘোড়া ছুটিয়ে চলেছে সঞ্জয়। আকাশের বুকটা লাল হয়ে গেছে। কিষানেরা আগুন জ্বালিয়ে দিয়েছে নিজের নিজের ক্ষেতে। পুড়ে পুড়ে শুদ্ধ হচ্ছে 84 পরগনা। সামনের মাঠটা পার হলেই স্টেশন। ডিস্ট্যান্ট সিগন্যালের আলোটা নীল তারার মতন ভেসে রয়েছে। ছপ করে একটা শব্দ। ঘোড়াটা একটা স্রোতে পা দিয়েছে। সঞ্জয় ঘোড়া থেকে নেমে স্রোতের ধারে বসে আজলা ভরে জল খেল। গেরস্থের মুরগি চুরি করে খেয়ে একটা শেয়াল ভেজা বালির ওপর বসে গোঁপের রক্ত চাটছিল। সেও এসে জল খাবার জন্য স্রোতে মুখ নামালো। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সব কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার। যারা নতুন এসেছেন, যদি গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসব। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।